নীলা আপুর বাচ্চা হবে, হাসপাতালে নেওয়া হয়েছে আপুকে। আমি তো গ্রামে, আপুর এমন বিপদের দিনে পাশে থাকতেই হবে। তাছাড়া আমি আজ মামা হওয়ার আনন্দ উপভোগ করব। বাবা মা ও নিধির কাছে বিদায় নিয়ে চললাম ঢাকার উদ্দেশ্যে। আজ 1 বছর পর লকডাউনের অবস্থা শিথিল হয়েছে, মানুষের কর্মব্যস্ততা বাড়ছে, স্কুল কলেজ সব কিছু খোলার আদেশ দিয়েছে। আর 10 দিন পরই আমার এইচএসসি পরীক্ষা হবে, তাই এমনিতেই ঢাকা যাওয়া জরুরি। ঢাকা যেতাম আরও 2 দিন পর, কিন্তু নীলাপুর হাসপাতালের কথা শুনে আজই চলে যাচ্ছি। বাসে বসে আছি, গাড়ি চলছে তার গন্তব্যে। চলতে চলতে 1 বছরের দিনগুলো কেমন ছিল সংক্ষিপ্ত আকারে বলছি। দেশের চলমান করোনা ভাইরাসের প্রকোপে দেশে লকডাউন করে দেওয়া হয়, আর পরীক্ষা স্থগিত করা হয়। অনেক কষ্ট করে বাড়িতে ফিরি। আব্বু আম্মু আর নিধির সাথে থেকে সময়টা ভালোই কেটে যাবে তাই। বাড়িতে আসার পরে আব্বু আম্মু চাচা নিধির সাথে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি বলেছিলাম দেশের এই ক্লান্তি লগ্নে আমি বিয়ে করতে পারবো না। নিধিও একমত ছিল আমার সাথে, নয়তো বিয়ে হয়ে যেত। যে বিয়েতে আনন্দ হবে না, লোকজন আসবে না, এমন বিয়ে করতে চাইনি। নয়তো নিধিকে পাওয়ার আকাঙ্ক্ষা ছিল আমার। মাঝে মাঝে খবর পাই করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি হয়ে গেছে, কিন্তু পরে শুনি সেগুলো কোনো কাজে আসে না। দীর্ঘ 11 মাস পর চেষ্টা আর আল্লাহর কাছে তওবার সচেতন থেকে একদিন শুনতে পাই ভ্যাকসিন কাজ করছে। চুপসে যাওয়া মুখগুলো হাসিতে ভরে গেছে। 1 মাসের মধ্যে দেশ স্বাভাবিক হতে শুরু করেছে। শিক্ষামন্ত্রী পরীক্ষার সময়সূচি দিয়েছে। এই 11 মাস বাসায়ই ছিলাম, ঢাকায় যাওয়া হয়নি। পরীক্ষা 10 দিন আগেই আপুর বাচ্চা হওয়ার খবর। 2 দিন পর যাওয়ার কথা থাকলেও আজ চলছি। খবর নিয়ে সোজা হাসপাতালে চলে গেলাম। সেখানে গিয়ে অনেককেই দেখছি, দীর্ঘ 11 মাস পর দেখা। সেখানে মামা মামি দুলাভাই, আপুর শাশুড়ি, মাইশা, সাজিদ আর শান্তা, দুজন একপাশে। সবাই খুব চিন্তিত থাকলেও ওদের মুখেই রাজ্যের হাসি। আমাকে দেখে মাইশা এগিয়ে আসলো। কি রে আসিফ, কি খবর? আসতে সমস্যা হয়নি তো? ভালো, আপু কেমন আছে? আপুকে তো অপারেশনের জন্য নেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। ও আচ্ছা। মামা মামিদের কাছে চলে আসলাম। মামা মামির খবর নিয়ে দুলাভাইয়ের কাছে চলে গেলাম। কেমন আছেন দুলাভাই? এই তো। চিন্তা করেন না, আল্লাহর রহমতে আপু ও বাচ্চা ভালো থাকবে। তাই যেন হয়। সাজিদার শান্তার সাথে কথা হলো। ওরা অনেকে উত্তেজিত। একজন মামা হবে আর একজন ফুপি, নামধাম সব কিছু ঠিক করে রেখেছে। ওদের খুশিটা যেন থাকে, এমনটা আমাদের সবারই চাওয়া। আমি গিয়ে একটা বেঞ্চে বসলাম। শরীরটা খুব ক্লান্ত লাগছিল। মাইশাও পাশে এসে বসলো। কি রে, খারাপ লাগছে? একটু ক্লান্ত লাগছে আর কি। এই নে পানি খা, ক্লান্তি কিছুটা দূর হবে। আমি পানি খেয়ে গা এলিয়ে বসেছি। এমন সময় বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। ডাক্তার বেরিয়ে এসেছে, সবাই ঘিরে আছে। ডাক্তার সবাইকে খুশির খবর দিল, আপুর মেয়ে হয়েছে। মুহূর্তে ক্লান্তি চলে গেল। সাজিদার শানদার নাচানাচি কে দেখে ওরা সবার আগে বেবি দেখতে ছুটলো। সবাই বেবি দেখলো, আমিও গেলাম। আপু আমাকে দেখে হাসি দিয়ে বলল, আসিফ, তুই আজ, তোর তো পরশু আসার কথা ছিল। আপু সকালে শুনতে পাই তোমার ব্যথা উঠেছে, হাসপাতালে আনা হয়েছে, তাই তোমাকে দেখার জন্য আজই চলে আসলাম। আর মামা হওয়ার উদ্দেশ্য বা মামা হওয়ার আনন্দটা সামনে থেকে উপভোগ করলাম। নার্স এসে আমাদের সবাইকে বের করে দিল। মা ও মেয়ের ব্রেস্ট দরকার, আমাকে মামা বাসায় পাঠিয়ে দিল। আমি সাজিদ মাইশা বাসায় চলে আসলাম। বাসায় এসে ফের এসে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলাম। নিধিকে খুশির খবরটা দেওয়া হয়নি। নিধিকে কল দিলাম। হ্যালো ভাইয়া, আপুর কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। তোকে খবরটা দেওয়ার জন্যই ফোন দিচ্ছি। আপুর মেয়ে বেবি হয়েছে, বাসার সবাইকে বলিস। তাই নাকি? কার মতো হয়েছে? আপুর মতো না দুলাভাইয়ের মতো? তোর মতো মনে হয়। সত্যি? ঘুমাবো, পরে কথা হবে, রাখি। ফোন রেখে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছি। ঘুমের মধ্যে সাজিদের ফোনে কথা বলে শুনতে পাচ্ছি। মনে হয় কারোর সাথে ঝগড়া চলছে। সাজিদ বলছে, আমি যেই নাম ঠিক করেছি ওই নামই থাকবে, কারোর কথা শুনছি না। তোমার নাম থাকবে মানে? ওকে, তোমারটা সাইড নেম। তুমি ফুপি হইছো তো কি হয়েছে? আমি তো মামা, আর মামার প্রাধান্যই থাকবে। বুঝতে পারছি শান্তার সাথেই চলছে ঝগড়া। হাসপাতাল থেকে এই নিয়ে কথা হচ্ছে। কখন ঘুমিয়ে গেছি বলতে পারবো না। সন্ধ্যার দিকে মাইশা ডেকে তুললো। কিরে, ডাকিস কেন? আব্বু ডাকে তোরে। কি বলিস, কেন? এতদিন পর এসে নাকি দেখা করিসনি, তাই তোকে ডেকে নিয়ে দেখা করবে। দাঁড়া, ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে মাইশাদের বাসায় গেলাম। আঙ্কেল খবর দিয়েছিলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনি? আরে আসিফ বাবাজি, বসো বসো। এখন ভালো আছি। তুমি ঢাকায় আসছো, দেখা করনি কেন? আঙ্কেল খুব ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে পড়ছিলাম। হুম,
আমি না ডাকলে তো আসতেই না। কি বলেন আঙ্কেল? আমি আসার জন্য রেডি হচ্ছিলাম, এমন সময় মাইশা বলছিল। আচ্ছা ঠিক আছে, রাতে একসাথে খাবো। জি আঙ্কেল, এখন যাই, হাসপাতাল যাব আব্বুকে দেখার জন্য। আঙ্কেলের থেকে বিদায় নিয়ে চলে আসলাম। বাসায় এসে দেখি মামা মামি সবাই বাসাতে চলে যাচ্ছে। মাইশাও নাকি দেখতে যাবে আমার সাথে। মামি আমাদের একটা খাবারের বাক্স দিয়ে পাঠালেন। মামানি কিছুক্ষণ পর যাবে, আবুর সাথে থাকতে হবে। হাসপাতালে আসার সময় আবুর শাশুড়িকে বাসায় যেতে দেখলাম। বলল দুলাভাই নাকি একা আছে। দুলাভাই বেবি কোলে নিয়ে আবুর সাথে গল্প করছিল। মাইশা দুষ্টু হাসি দিয়ে বলল, আসতে পারি? আরে আসো, দুজন একসাথে যে। আমরা হলাম মানিক জোর, সব জায়গায় একসাথে যাই, শুধু বাথরুমটা বাদ দিয়ে। তোমাদের জুটিটা খুব কিউট। লাভ নাই ভাইয়ে, অন্য কাউকে ভালোবাসে। কি হচ্ছে মাইশা? আসিফ, কি বলো? শুনলাম মাইশার আব্বু নাকি তোমাকে জামাই ভেবে রেখেছে। আর বললে না দুলাভাই, মাইশার বিয়ে আটকাতে গিয়ে ফাইসা গেছি, বাড়িতে কেউ জানে না। ও, মাইশাকেই করে ফেলো বিয়ে। মাইশাকে বিয়ে করে আর আমার জীবনটা হারাই। আর নিধি রাজি থাকলে মাইশাকে বিয়ে করতে সমস্যা নেই। শখ কত! ওই তোরা থামবি? ততক্ষণে বেবিটাকে কোলে নিয়ে নিয়েছি আর আদর করছিলাম। আপু, বেবিটা কিন্তু তোমার মতো হয়েছে। আমিও এটাই বলছিলাম। হাসপাতালে কতক্ষণ মজা করে মামানি আসতে আমরা বাসায় চলে আসি। বাসায় এসে খাবার খেয়ে ঘুম দিলাম। সকালে ঘুম থেকে সাজিদ ডেকে তুললো। ভাইয়া, ও ভাইয়া, মাইশা আপুর আব্বু তোমাকে ডাকছে নিচে যেতে। কেন? আঙ্কেলকে দেখলাম একটা নতুন বাইক কিনছে, তোমাকে যেতে বলছে। আঙ্কেল এই বয়সে বাইক চালাবে? চল তো। দাঁত ব্রাশ করতে করতে নিচে গিয়ে বাইক দেখতে আমি অবাক। অ্যাপাচি কিনেছে? আসসালামু আলাইকুম আঙ্কেল, এই বয়সে বাইক চালানোর শখ হয়েছে? আরে না বোকা ছেলে, এটা তো তোমার জন্য। কয়েকদিন পর তুমি আমার মেয়ের জামাই হবে। তোমাকে দেবো না তো কাকে দেবো? হ্যাঁ, আমার সহায় সম্পত্তি তো আমার মেয়ের জামাই দেখে রাখবে। আমার কি আর ছেলে আছে? আমি তো তোমাকেই ছেলে হিসেবে জানি। আঙ্কেলের কথা শুনে লোভ লাগছিল খুব। না না আঙ্কেল, আমি বাইক নিতে পারবো না। আপনার মেয়ের সম্পত্তি আপনার মেয়েরই থাক। মেয়ের জামাইকে কেন দিব? মেয়ের জামাই কি ফকির নাকি? বাইক তো যে কোনো ছেলেই পছন্দ, আমারও তাই। যদি সত্যি মাইশাকে বিয়ে করতাম বাইক নিয়ে নিতাম, কিন্তু আমি তো জাস্ট অভিনয় করছি। কি বলো আসিফ, আমি তো তোমাকে আমার ছেলে হিসেবে দিচ্ছি। আমার যদি একটা ছেলে থাকতো দিতে হতো না? হ্যাঁ, আসিফ, নিয়ে নে, আবু শখ করে দিচ্ছে। কিন্তু কোনো কিন্তু নাই, চল বাইকে করে একটু ঘুরে আসি। আচ্ছা চল। আমিও চললাম, মাইশাও আমার পেছনে। আমি বাইক চালাচ্ছি আর মাইশাকে বলছি, মাইশা, তোর আব্বুকে মনে হয় সব বলে দেওয়া উচিত। না না, কি বলিস? তাহলে আব্বু অনেক কষ্ট পাইবো। আর তোকে আব্বু নিজের ছেলের মতো দেখে তো। মাইশা দেখ, তোর জন্য আমি কিন্তু ফাইসা গেছি। তুই কিন্তু জানোস আমি কাকে ভালোবাসি আর আমাদের ভালোবাসা কত দূর। আমিও কি তোরে ভালোবাসতে চাই নাকি? আমার যে ফুফাতো ভাই ছিল না, যার সাথে আমার প্রেম ছিল। একদিন নিয়ে আয়, সব কিছু সমাধান হয়ে যাবে। ফুফু জোর করে বিয়ে করিয়ে দিয়েছে, এখন আমাদের প্রেম নাই। মাইশা দেখ, আমার মনে হচ্ছে এটা অনেক দূর গড়াবে। আমিও চাই না তোর আব্বুর চোখে খারাপ হয়ে যাই। তাই তো বলছি, অভিনয় করে যা। আব্বু কিছু দিলে না করিস না, আব্বু অনেক কষ্ট পাইবো। চিপায় পড়ছি। তোর আব্বু যদি আমার পরিবার পর্যন্ত একবার যেতে পারে আর আমার আব্বু আম্মু যদি জানে, আমি শেষ। আব্বু এত দূরে যেতে পারবো না, আমি দেখে নিব। তাই যেন হয়। নতুন বাইক নিয়ে আপুর কাছে চলে গেলাম। হাসপাতালে আপুকেও দেখা হলো আর বাইকের খবরটাও বলা হলো। আপু বেবি নিয়ে শুয়েছিল, পাশে শান্তা বসে মোবাইল টিপছে। আমাদের দেখে আপু উঠে বসলো। কি রে ভাই, কেমন আছিস? এত সকাল সকাল ভুলে এলি? আপু ভালো, তোমাকে দেখতে যাচ্ছি আর একটা খবর দিতে যাচ্ছি। কি খবর? মাইশার আব্বু আমাকে যৌতুক হিসেবে বিয়ের আগে বাইক গিফট করেছে। হ্যাঁ পাচ্ছি। ওই, কি যাতা বলছিস? আব্বু কি বলছিল শুনিস নাই? ভালোবেসে দিছে তোরে। একটা ছেলে থাকলে ছেলেকে দেওয়া লাগতো, আর তোকে ছেলের মতোই ভালোবাসে, তাই দিছে গাধা। হ, যেভাবেই দিছে তো। এটা তো খুব ভালো খবর। মিষ্টি কোথায় তে?
কি বলো আপু, এটা ভালো খবর? দিন দিন আমাকে মেয়ের জামাই বানাই ফেলতেছে। আর মিষ্টি আনি নাই, পকেটে চকলেট আছে, নাও খাও। আপুকে চকলেট দিলাম। আপু চকলেট খাচ্ছে আর মাইশার মতোই অভিনয় চালিয়ে নিতে বলছে। আপু সব দেখবে। আপু যেহেতু বলছে ভয় নেই, এবার দেখমু আঙ্কেল কত দিতে পারেন। হাসপাতাল থেকে বাসায় আসলাম, বাইকটা পার করে মাইশাকে নিয়ে মাইশার আব্বুর কাছে। আঙ্কেল, বাইক আমার খুব পছন্দ হয়েছে। ধন্যবাদ আঙ্কেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মাইশা তার রুমে গেছে। আঙ্কেল, একটা জিনিস ভেবে দেখলাম, বিয়ের পর ভালোবেসে কিছু দিলে নিতে পারবো, এখন নিতে পারবো না কেন? এখানে ভালোবাসাটাই মুখ্য বিষয়। ভেরি গুড, এটাই বলতে চাচ্ছিলাম। আঙ্কেল, আপনার যখন যা দিতে মন চাই দিন, আমি কিছু মনে করব না। আর যে কোনো দরকারে ডাকবেন। আচ্ছা ঠিক আছে, শুনে খুশি হলাম। বাসায় চলে আসলাম। সাজিদ বসে আছে বাইকে ঘোরার জন্য। আর আমার অভিনয়ের প্রথম পুরস্কার হলো বাইক। ভাইয়া বাইকে করে ঘুরতে যাব। এখন না, বিকেলে যাব, খুব ক্লান্ত তো এখন। আচ্ছা ঠিক আছে। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিধির বিকাশে 1000 টাকা দিয়ে ফোন করলাম। নিধি, কেমন আছোস? ভালো, তুমি? ভালো। টাকা গেছে? কিসের টাকা? আপুর বেবি হয়েছে না, মিষ্টি খাওয়ার জন্য। আর স্পেশালিস্ট আমাকে মাইশার আব্বু বাইক গিফট করেছে, সেই খুশিতে। বাইক গিফট করছে আর তুমি নিয়ে নিছো? তোমার বাইক লাগলে বড় আব্বুকে বলতা। আরে পাগলি, রাগ করছিস কেন? এখন বাইক না নিলে সব বুঝে যেত আমরা যে অভিনয় করছি। তুমি কি মাইশাকে ভালোবাসো? আরে কি বলছিস? আমি শুধু তোকেই ভালোবাসি, আর তুই তো জানিসই এগুলো শুধু অভিনয়। জানি, কিন্তু এই অভিনয় কতদিন জানতে পারি কি? নিধি, পরীক্ষাটা শেষ হলে সব কিছু ঠিক হয়ে যাবে। প্লিজ রাগ করিস না। দেখো, তুমি যদি কোনোভাবে মাইশাকে ভালোবাসো কিংবা বিয়ে করে ফেলো, আমি কিন্তু বাঁচবো না। ভালোবাসি তোমাকে। আমিও রে। নিধির সাথে কথা বলা শেষ করে কিছুক্ষণ পড়ালেখা করে ঘুমিয়ে গেলাম। সকালে মাইশা এসে ডাকাডাকি শুরু করে দিছে। আসিফ, এই আসিফ ওঠ। কিরে, এত সকালে তুই এখানে কেন? আমি কি আসতে চাইছি নাকি? আব্বু পাঠাইছে তোকে নিয়ে যেতে। সকালের নাস্তা নাকি একসাথে খাবে। আমি পারবো না, তুই যা, ঘুমাতে দে। আসিফ, তোকে যেতেই হবে। আরও একটা কারণ আছে। আমি পারবো না, যা তো, যত কারণই থাকুক না কেন। প্লিজ দোস্ত, আমাকে বাঁচা। তোর কি হয়েছে আবার? ঘুম থেকে উঠি তারপর বলিস এখন যা। ওই, তুই উঠবি না পানি ঢেলে দিব? না, উঠবো না। আর তোর আব্বুর সাথে শ্বশুর জামাই খেলতে ভাল লাগছে না। সত্যিটা বলে দে না, কাল বাইক দিছে, কোন দিন তোদের সম্পত্তি আমার নামে করে দেয় কে জানে। তোকে সব কিছু দিলেও আমার কষ্ট নাই। প্লিজ ওঠ, আমি অপেক্ষা করছি। কি বিরক্তিকর অবস্থা! সকালে ঘুম আমার মন মতো না হলে মাথায় রাগ জমে থাকে। সারাদিন রাগ নিয়ে থাকা লাগে। কি আর করার, মাইশা ছেড়ে যাচ্ছে না। তাই ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য মাইশাদের বাসায় গেলাম। নাস্তার টেবিলে বসে আছি। আঙ্কেল আসলো, সালাম করে খাওয়া দাওয়া শুরু করলাম। খাওয়ার এক পর্যায়ে, এই তো বর কনে, আপনি আসুন, বিয়ের কাজ শুরু করুন। আঙ্কেল এ কথা জানলো কি করে? জি আঙ্কেল। মাইশা আমার কথা শুনে খোঁচা দিতে লাগলো। মুহূর্তে মনে পড়ে গেল সত্য বলে ফেলেছি। জি মানে বিয়ে করব, 100 বার করব। তবে আমাকে সময় দিতে হবে, পড়ালেখা শেষ করে তারপর। বানিয়েই তো ফেলছি। না না না, আব্বু কি বলো? আমরা বোকা বানাবো কি করে? তুমিই তো আমাদের বোকা বানিয়ে দাও। বাইক নিয়ে আসো, হঠাৎই আসিফকে খেতে ডাকো। আঙ্কেল, নাম্বার তো আপনার কাছে ছিল, ফোন করে বলে দিয়েন। আমি আসি, একটা কাজ আছে। আমি বলেই চলে আসলাম বাহিরে। এসে মাইশাকে ফোন দিলাম দেখা করতে। মাইশাও চলে এসেছে 2 মিনিটে। মাইশা, কি তামাশা শুরু করছস? কি তামাশা? দেখ মাইশা, নিধি না থাকতো আমি তোকে চোখ বন্ধ করে বিয়ে করে ফেলতাম। আর তুই তো আমাকে বিয়ে করার জন্য না, বিয়ে ভাঙার জন্য ব্যবহার করছস। আজ আঙ্কেল আমাকে আব্বুর সাথে দেখা করতে বলছে। কোন দিন জোর করে তোর সাথে বিয়ে দিয়ে দেয়, তার থেকে ভালো আয় আমরা সত্যিটা বলে দিই। খোদার কসম, আমাকে জাস্ট মেরে ফেলবে। আব্বু ধোঁকাবাজি একদম পছন্দ করে না। মাইশা, আর কিছুদিন সময় দিলাম, কিছু একটা কর। আর পারবো না আমি।
ওকে, ধন্যবাদ। পরীক্ষা প্রায় চলে এসেছে, উড়াধুরা পড়ালেখা চলছে, তার উপর মাইশার আব্বুকে হ্যান্ডেল করা। মামাকে দিয়ে আব্বুর কাজ চালাচ্ছি, দেখা করানো তো সম্ভব না। এই নিয়ে নানা প্রশ্ন, এক এক করে পরীক্ষা শেষ। এখন মাইশার আব্বু বিয়ের জন্য জোর দিচ্ছে। আজও মাইশার বাড়িতে যেতে হচ্ছে, শুধু আমি না, মামা মামি নীলা আপু সবাইকে। খাওয়া দাওয়া আর আড্ডা দিচ্ছি। অবাক করে দিয়ে কাজী সাহেবের আগমন। মাইশার আব্বুর বন্ধু। আমি কিছুটা ভয় পেয়ে মাইশাকে বললাম, মাইশা কিছু তো বুঝতে পারছি না, কাজী সাহেব কেন এখানে? কারো বিয়ে টিয়ে নাকি? আমিও কিছু জানি না, সকালে ঘুম থেকে উঠে দেখি এত কিছুর আয়োজন। আমার কিন্তু খুব ভয় করছে। আঙ্কেল তোর আর আমার বিয়ে দিয়ে দিচ্ছে না তো? কি বলিস, আমাদের বিয়ে হলে আমাকে বলবে না? হতে পারে না, আমাকে জানায়নি আর তোকেও জানায়নি। হতে পারে, তবে এমন হলে আমার কোনো সমস্যা নাই। ওই চর দিমু কিন্তু, মজা করস? ওইদিকে নিধি আমার অপেক্ষায়, এদিকে তোর আর তোর বাপের যন্ত্রণা। কেন যে নিধিকে ভালোবাসতে গেলি একবার ভেবে দেখ। কোনো বাবা তার মেয়ের ভালোবাসা তো সহজে মেনে নেয়, আমাদেরটা নিয়েছে। আমাদেরটা মানে? তুই কি বলতে চাচ্ছিস? শোন, নিধিকে আমি ভালোবাসি সেই ছোট থেকে, আর তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই হেল্প করতে গিয়ে ফাইসা গেছি। আর শোন, আঙ্কেল উল্টাপাল্টা কিছু করলে আমি সব সত্যি বলে দিব। আরে রাগ করছিস কেন? আমি তো মজা করছি। আমি তো নিজের চোখেই দেখেছিলাম তুই আর নিধি একে অপরকে কত ভালোবাসিস। তোর বাবাকে এবার থামা। এমনিতেই নিধি রাগ করে আছে, বলছে আমি নাকি তোকে ভালোবাসি। কাজীর বেটার কথা শুনে আমার বুক ধরপড় করতে কাঁপছে। এবার আমি শিওর মাইশার আব্বু নতুন পাগলামি শুরু করে দিয়েছে। আঙ্কেল আমাদের দুজনে দেখিয়ে দিল। আঙ্কেল আমাদের বিয়ে মানে? কেন, তোমরা বিয়ে করবে না? বিয়ে তো করব, কিন্তু হঠাৎ করে কোনো প্রিপারেশন নেই, আয়োজন নেই, আর আমার পরিবার বন্ধু বান্ধবকে না জানিয়ে বিয়ে করব? কাউকে জানানি, তাই তো গোপন আয়োজন ছাড়া শুধু বিয়েটা হয়ে থাকবে। আমি মাইশার দিকে তাকিয়ে বললাম কিছু বলতে। মাইশা আমাকে সামলে নিতে বলছে, আঙ্কেল এগুলো মনে হয় পাগলামি ছাড়া কিছু না। আমরা তো ভালোই আছি, বিয়ে নিয়ে মাথা না ঘামিয়ে পড়ালেখা নিয়ে ভাবা উচিত। শোনো বাবা, তোমাদের মতো তো আর এত কিছু বুঝি না, তবে মাহারা মেয়ে আমার। আমার শরীরের অবস্থা বেশি ভালো না, কখন যে আমাকেও চলে যেতে হয়, তাই আমি বেঁচে থাকতে মাইশাকে তোমার হাতে তুলে দিয়ে যেতে চাই। আঙ্কেলের কথা শুনে ইমোশনাল হয়ে গেছি। আমাদের উচিত হয়নি এত বড় বিষয় নিয়ে অভিনয়টা করতে। কিছুদিন আগেও আঙ্কেল স্ট্রোক করে, আর আমি তখন বাসায় ছিলাম। মাইশার থেকে শুনেছি ভাগ্যগুণে ফিরে এসেছে তার বাবা। কিন্তু এখন আমি কি করব? বিয়েতে হ্যাঁও করা যাবে না, কারণ নিধির আমার ভালোবাসা। কিন্তু এমনি এমনি হয় নাই। নিধি বিয়ের আসর থেকে চলে এসেছিল, আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। এত কিছুর পর আমাদের ভালোবাসা পরিবার মেনে নেয়, কিন্তু এখন আমি কি করব? এখানে মাইশার আব্বুর সাথে অভিনয় শুধু মাইশার প্ল্যান। আমি বন্ধু হিসেবে মাইশার বিয়ে আটকাতে এই হেল্পটা করেছি। মাইশা করুণ চোখে তাকিয়ে বলছে, আসিফ প্লিজ আব্বুকে কিছু বলিস না, অন্য কিছুতে বিয়ে আটকা। আব্বুর রাগ কিংবা কষ্ট পেলে যা কিছু হয়ে যেতে পারে। মাইশা কানে কাছে ফিসফিস করে, এখন আমার কি করা উচিত? আঙ্কেল আপনার সাথে কিছু কথা আছে, পার্সোনাল। কথা পরে শোনা যাবে, আগে বিয়ের কাজ শেষ হোক। কিন্তু আঙ্কেল বিয়ের আগেই কিছু কথা বলা বেশ জরুরি। আচ্ছা চলো। অন্য একটা রুমে গিয়ে আঙ্কেলকে বলছি, আঙ্কেল কথাগুলো আগে মন দিয়ে শুনবেন, তারপর আপনার যা ইচ্ছা তাই করবেন। আচ্ছা বলো। আঙ্কেল আমার আর মাইশার মধ্যে কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক নেই। আমরা একে অপরকে খুব ভালো বন্ধু। মাইশার কথায় আমি আপনার সামনে এই অভিনয়গুলো করেছি। আমার বিয়ে ঠিক আছে আমার চাচাতো বোন নিধির সাথে। কি বলছো তোমরা? হ্যাঁ, আমাকে ধোকা দিচ্ছ তোমরা? আঙ্কেল আপনি চাইলে আমাকে কয়েকটা চর দেন। আপনার সামনে না আসতে বললেন, সব কিছু মেনে নিব, কিন্তু আঙ্কেল আপনার কাছে একটা অনুরোধ, মাইশাকে এই ব্যাপারে কিছু বললেন না। মাইশা লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য বিয়েটা ভেঙেছিল, আর আপনার সামনে আমাকে ভালোবাসতে বলেছিল। আমি আপনাকে সব কিছু বলতে চাইছিলাম, কিন্তু মাইশা আপনার অসুস্থতার ভয় করে, আপনার চোখে খারাপ হয়ে যাবার ভয় কিছু বলতে দেয়নি। আঙ্কেল চুপ করে আছে। আঙ্কেল সত্যি আপনার মতো মানুষ হয় না। মেয়েকে ভালো রাখার জন্য পছন্দের ছেলের হাতে তুলে দিতে চাইছেন। এবার শুধু মেয়ের ভালো থাকার জন্য সত্যিকারে কাউকে খুঁজে নিতে হবে। আপনি খোঁজেন, আমিও খুঁজি। আপনি ভাববেন না আপনার কিছু হয়ে গেলে মাইশার কেউ নেই, আমরা সবাই মাইশার পাশে আছি। আমি ভুলছিলাম, বোনের সাথে রাগ করে মেয়ের বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছিলাম। মেয়ের ভবিষ্যৎ ক্যারিয়ারে কোনো কিছু ভাবিনি।
শুধু বোনের অপমানের আগুনে জ্বলে মেয়েকে অন্যের ঘরে পাঠাতে চেয়েছি। আমি আর মাইশাকে কোনো কিছুতে চাপ দেবো না। প্রতিটি মেয়ে নিজস্ব ভালো লাগা আছে, সব কিছুতে বাবার তো দেখানো ঠিক না। তোমাদের ওপর অনেক রাগ হচ্ছে, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। সরি আঙ্কেল। আঙ্কেলকে বুঝতে পেরে মাথাটা হালকা মনে হচ্ছে। আঙ্কেল সবার সামনে এসে বলল, আজ বিয়ে হবে না, আমার মেয়েকে আমি আয়োজন করে বিয়ে দেব। এই কথা শুনে মাইশার মুখটা চুপসে গেছে। কিরে, মন খারাপ কেন? তোর আব্বুকে সব বুঝিয়ে বলেছি। মাইশা মন খারাপ করে চলে গেল। তাহলে কি মাইশা নিজে আমার সাথে চালাকি করেছে? কি ভাবছি? মাইশা তো জানেই আমি নিধিকে ভালোবাসি। সেদিন সবাই বাসায় চলে আসি। আমি অনেক খুশি। নিধিকে সব কিছু জানালাম। নিধিও অনেক খুশি। ভয় ছিল নিধি মাইশাকে ভালোবাসি কিনা। পরীক্ষা শেষ ঠিক করলাম বাড়িতে চলে যাব। রেজাল্ট পেয়ে ঠিক করব কোথায় ভর্তি হব। কাল বাড়িতে যাব। ঠিক করে বাড়িতে সবাইকে জানিয়ে দিলাম। বাড়ির সবাই খুশি। এর চেয়ে বেশি খুশি নিধি। মামা মামি নীলা আপু সবাইকে বলেই সিদ্ধান্ত নিয়েছি যাবার আগে মাইশাকে বলে যাব। তাই মাইশাদের বাসায় চললাম। মাইশা দরজা খুলে কোনো কথা না বলে তার রুমে চলে গেল। ভাবলাম হয়তো আমার চলে যাওয়ার কথা শুনে রাগ করেছে। করতেই পারে, সারাদিন একে অপরের পিছে লেগে থাকতাম। মামার বাড়িতে পড়তে এসে সবচেয়ে বড় পাওয়া ছিল মাইশার মতো বন্ধু পাওয়া। মাইশা তার রুমে চলে যাওয়ায় আঙ্কেলের কাছে গিয়ে বিদায় নিলাম। আঙ্কেল ভালোভাবেই বিদায় দিয়েছে আর মাঝে মাঝে দেখা করতে আসতে বলছে। আমি মাইশার রুমে গিয়ে দেখি মাইশা মন খারাপ করে বসে আছে। কিরে মাইশা, আমার উপর রেগে আছিস নাকি? তুই এখানে কেন এসেছিস? এসেছি আমার পাগলি ফ্রেন্ডটা কেমন আছে দেখতে। আঙ্কেল কোনো কিছু বলে নেই তো? তুই আমাকে দেখতে আসিসনি, বিদায় নিতে আসছিস। কেন রে? আমি খুব প্যারা দিই তোকে? আরে না পাগলি, পরীক্ষা তো শেষ, তাই বাড়ি থেকে ঘুরে আসতে যাচ্ছি। আর সুযোগ পেলে নিধিকে বিয়ে করে নিব। তুই কিন্তু আসিস। আসবো, যা। কিরে কাঁদিস কেন? তেমন কিছু না, তবে খারাপ লাগে যে তুই তো আমার বেস্টু, আমার কলিজা। ওই মিথ্যা বলবি না। আমি তোর কলিজা না। কলিজা হলে আচ্ছা যা, ফোনে তো কথা হবেই। মাইশা, তুই কি আমাকে ভালোবাসিস? এমনি আমি কাঁদলে তোর কি? তোকে ভালোবাসতে যাব কেন? তোর জন্য নিধি আপু অপেক্ষা করছে, যা। আচ্ছা যাচ্ছি। পরের দিন সকালে ব্যাগপত্র নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। মাইশাকে আসার পথে দেখি নাই। বাসাতে নাই নাকি কোনো ফ্রেন্ডের সাথে আছে, নাকি দেখা করতে গেছে। ফোন করছিলাম কিন্তু বন্ধ আছে। বাসে বসে মাইশাকে আবার ফোন দিচ্ছি কিন্তু বন্ধ। মন খারাপ হয়ে গেল। চলে যাব জেনেও দেখা করতে আসিনি। আমার প্রয়োজন তো শেষ। বিপদে পাশে ছিলাম, তখন বেস্টু ছিলাম। বিপদ কেটে গেছে, এখন তো কেউ না। অভিমানে বলছি, মাইশা কিন্তু এমন না। বাসায় এসে দেখি বিশাল খাবারের আয়োজন। নিজের বাসায় আসলাম নাকি শ্বশুর বাড়িতে, বুঝতে সমস্যা হচ্ছে। শ্বশুর তো আমার চাচাই হবে, তাহলে শ্বশুর বাড়ি ধরে নেওয়া যায়। খাবার শেষ করে নিধির সাথে গল্প করছি। নিধি বলছে বিয়েটা এবার করে ফেলতে। নিধির নাকি ভয় হয় কখন কার পাল্লায় পড়ে যাই। পরিবারের লোকজনও তাই বলছে। ভালো দিন দেখে বিয়ের আয়োজন শুরু। মাইশা, নীলা আপু, মামা মামি, আত্মীয় স্বজন সবাই এসেছে। শুরু হতে যাচ্ছে আমার বিবাহিত জীবন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।